আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। ঈদ উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কাল দেওয়া হবে ১৩ মার্চের টিকিট। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ। এটি মহতী উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। সাংবাদিকদের মতামত নিয়ে নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। টেলিভিশন আবিষ্কারের শতবর্ষ পূর্তি আজ। শতাব্দীর গৌরবময় পথ চলায় প্রযুক্তিটি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে রেখেছে গৌরবময় অবদান। চট্টগ্রাম নগরে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে চায় মানুষ, সড়কে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের দাবি। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত, আহত ১৫০। এবং টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২১শে মার্চ ঈদ উল ফিতর ধরে কাল থেকে শুরু হবে এই টিকিট বিক্রি। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বেলা ২টোয় বিক্রি শুরু হবে। রেলওয়ের তথ্য মতে আগামীকাল বিক্রি হবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট, ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের টিকিট, ৬ মার্চ বিক্রি হবে ১৬ মার্চের টিকিট, ৭ মার্চ বিক্রি হবে ১৭ মার্চের টিকিট, ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। রমজানের শুরুর দিকে নগরবাসী ছুটে ঢাকার বাহারি ইফতারের দোকানগুলোতে। রমজান যত এগিয়ে যায় তাদের গতি ফিরে ঈদের কেনাকাটায়। আজ ১২ই রমজান, তাই তারা এখনই ছুটছে রাজধানীর শপিং মল ও মার্কেটগুলোতে। দিন যতই ঘনিয়ে আসছে বিপণী বিতানগুলো ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। পছন্দের পোশাক আর সাধ্যের মধ্যে কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। রাজধানীর বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাত, সবখানেই এখন ঈদের আমেজ। রঙিন আলো, নতুন ডিজাইনের পোশাক আর অফারের ব্যানারে জমে উঠেছে ঈদবাজার। পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। দেখতেছি ভালো লাগতেছে, আসছি ঘুরতেছি। হ্যাঁ ভালো লাগতেছে। শার্ট, পাঞ্জাবি, চশমা, ঘড়ি এইগুলা ঈদে কিনবো। ঈদ তো আসলে সবাই নতুন জিনিস কিনতে চায়, তার জন্য তো নিতেই হবে। ভালোই ঈদের শপিং, অনেক কালেকশন আছে, আমার ভালোই লাগতেছে। বিশেষ করে বিকেলের পর থেকেই বাড়ে ভিড়। শিশু থেকে শুরু করে তরুণ তরুণী সবার নজর নতুন ফ্যাশন ট্রেন্ডে। দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি ডিজাইনের পোশাকেও আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের। গতবারের তুলনায় আর কি এবার ভালো কালেকশন ওঠানো হয়েছে আর কি। অর্নামেন্টস, তারপরে আরো অনেক কিছু, ড্রেস, জুতা দেখি কিনবো অনেক কিছু। ব্যাগ, জামা, জুতা। যেটা দেখতে পাচ্ছি সেটাই পছন্দ হচ্ছে। দামও মোটামুটি ভালোই, একদম বেশিও না আবার কম বললেও চলবে না, কিন্তু গতবারের তুলনায় একটু কালেকশন ভালো দেখা যাচ্ছে। পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা।
তবে ব্যবসায়ীরা বলছেন ক্রেতাদের কথা বিবেচনায় রেখে সব ধরনের দামের মাঝে কেনাবেচা চলছে। সামনের দিনগুলোতে আরও বেচা কেনা বাড়বে। হ্যাঁ, এখন আগে চেয়ে একটু ভালো, আলহামদুলিল্লাহ। সামনে আর আশা করি যে ভালো হবে ইনশাল্লাহ। আমরা সীমিত লাভে বিক্রি করে আমাদের সেল বেশি, লাভটা কম। নতুন এই যে এখন 3 পিস আছে, যে অর্গানজা 3 পিস আছে, এটা অর্গানজা আসছে, তারপরে এটা আছে মুসলিম কটন কাপড় নতুন আসছে, এগুলা এখন বেশিরভাগ 2 পিস আসছে আর কি, এগুলো চলতেছে ভালোই। আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি ভালোই, সামনে আরও বাড়বে চাপ। তো আমরা আশা রাখছি যে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আমরা পাবো। বড় ধরনের ভিড় সামাল দিতে মার্কেটগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন। কেনাকাটার ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ যেন ছড়িয়ে পড়ছে সবার মুখে। নতুন পোশাকের হাসি আর উৎসবের অপেক্ষা, সব মিলিয়ে জমে উঠেছে ঈদবাজার। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের জুন পর্যন্ত সরকারি হিসেবে 397টি কারখানা বন্ধ হয়। এর মধ্যে বিসিকে রয়েছে 382টি, আর বিজিএমইএ এর হিসেবে 353টি কারখানা বন্ধ রয়েছে। তাই প্রাথমিক পর্যায়ে এসব শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন বন্ধ শিল্প কারখানাগুলো চালু হলে কর্মচাঞ্চলতা যেমন সৃষ্টি হবে, তেমনি কর্মসংস্থান ও অর্থনীতি হবে গতিশীল। রিপোর্ট সুমন মাহমুদের। প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগ নেন। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে বন্ধ পাটকল, চিনিকল এবং অন্যান্য শিল্প কারখানা চালুর মাধ্যমে পুরনো শ্রমিকদের পুনর্বহাল এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি বিএনপির একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। আর বিশ্লেষকরা বলছেন এই সরকারে লক্ষ্য হওয়া উচিত প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানমুখী অর্থনীতি। বন্ধ কারখানা চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা এবং ব্যাংকিং খাতের সমন্বয়কে জোরদার করতে হবে। কোভিডের পর থেকে অনেক কারখানা বাংলাদেশের আভ্যন্তরীণ রিজনে প্রচুর হাই ইনফ্লেশন, অনেক দিন ধরে ইনফ্লেশন রেট 10, 11, ইভেন 12% লেভেলে ছিল। বিগত 18 মাসের গভর্নমেন্টের চেষ্টা এটা কমে 8.5% লেভেলে, 8.25%-এও এসেছিল, এখন 8.5% লেভেলে আছে। এইটাও এখনও হাই। কারেন্সি শর্টেজ, লিকুইডেশন, ব্যাংকিং সেক্টর ডিবাকল, এসব মিলিয়ে আমাদের ইকোনমিটা একটা চাপের মধ্যে আছে। আর এই চাপের একটা বড় কারণে আবার অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে, অনেক বেকারত্ব। এটা খুবই চ্যালেঞ্জিং যে বন্ধ কারখানাগুলোকে চালু করা কারোর জন্য, কারণ আমাদের গ্যাস লাগবে, বিদ্যুৎ লাগবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার শর্ট আছে। এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোতেই গ্যাসের শর্ট আছে। সামনে সিজন আসতেছে, এই সিজনে বিদ্যুতের যে কি অবস্থা হবে সেটাও সরকার বুঝতে পারছে। তো এক্সিস্টিং ফ্যাক্টরিগুলোকে যথাযথভাবে চালু রাখা, আমরা অবশ্যই সাধুবাদ জানাবো যদি নতুন ফ্যাক্টরিগুলো, বন্ধ ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়। 2024 সালের জুন পর্যন্ত সরকারি হিসেবে 397টি বন্ধ কারখানার তালিকা পাওয়া যায়। এর মধ্যে বিসিকের 382টি, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চিনিকল এবং কেমিক্যাল কারখানাও রয়েছে। আর বিজিএম-এর তথ্য বলছে গত বছরের নভেম্বর পর্যন্ত সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে 353টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। এর ফলে 1,20,000-এর মতো শ্রমিক কর্মহীন হয়। এর মধ্যে সাভারে 214টি ও গাজীপুরে 72টি কারখানা বন্ধ রয়েছে। সরকারের এই উদ্যোগ সেই অন্ধকার অধ্যায় ঘোচাতে সক্ষম হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বন্ধ কারখানাগুলো কেন বন্ধ হয়েছে? মূলধনের অভাবে হতে পারে, জ্বালানি সংকটের কারণে হতে পারে, এবং ব্যাংকিং যে তাদের যে ফ্যাসিলিটিসগুলো থেকে তারা বঞ্চিত ছিল সেসব কারণে হতে পারে। তো সেই বিষয়গুলোকে কিন্তু এখন বর্তমান সরকার প্রাধান্য দিচ্ছে। এই পদক্ষেপগুলো যদি যথাযথ বাস্তবায়িত হয়, আমি মনে করি যে আমাদের অর্থনীতিতে একটা নতুন করে গতি আসবে, বা তাদের সার্বিকভাবে একটা ক্রাইসিসের কারণে তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল, সেটা এখন এই সরকার চিন্তা ভাবনা করছে কীভাবে এটাকে চালু করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে উচ্চ সুদ হার যেটা আছে সেটাকে কমাতে হবে, তারপর তাকে যে ব্যাক টু ব্যাক এলসি করার যে ফ্যাসিলিটিসটা আছে সেটা দিতে হবে, সহজ শর্তে ঋণ থেকে শুরু করে তার ঋণপত্র খোলার বিষয়গুলোকে সহজীকরণ করা। বিভিন্ন হিসাব বলছে দেশে বেকারত্ব 27 লাখ ছাড়িয়েছে।
তবে এর সংখ্যা দিন দিন বাড়ছে। বন্ধ কারখানা চালু, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি আসবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়ে নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যম পরিদর্শনে গেলেন তিনি। চ্যানেল আই ভবনে মন্ত্রীকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শেখ সিরাজ। এ সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিদর্শনকালে মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয় শীর্ষক স্মারকে তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় 5 দশকের রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করা হয়। চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক প্রোগ্রাম অপারেশন হারুন রশিদ এবং জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ, সংবাদ ব্যবস্থাপনায় হস্তক্ষেপের অভিযোগ, AI যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটালাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, 5ই আগস্টের পরিবর্তনের মাধ্যমে যে বার্তা জনগণ দিয়েছে তা অনুধাবন করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণমাধ্যমকে একটা পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকে যাতে নিয়ে যেতে চাই বলেই আমরা কিন্তু মানে আংশিকভাবে কোনো বিষয়গুলিকে বিবেচনা করি। হ্যাঁ, পুরো ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের আশু কাজগুলি চলতে থাকবে, জরুরি কাজগুলি চলতে থাকবে। সেটা হয়তো কারো পছন্দ হবে, কারো হয়তো হবে না, কিন্তু একটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলতে যা বোঝায়, একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি বলতে যা বোঝায়, সেটার জন্য কিন্তু আমরা কাজ করতে নামব। আপনাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা জবাবদিহিতার পরিধি এবং কাঠামোটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তারপরে ওই কাঠামোর মধ্যে সকল স্বাধীনতাকে নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করবো আমরা। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপকেই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি না। এটা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি। আমি এই ব্যাপারে কোনো ভালো মন্তব্য করতে চাচ্ছি না, খারাপ মন্তব্য করতে চাচ্ছি না, এবং এটাকে তো স্ট্যান্ডার্ড হওয়ার কোনো কারণই না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বি বিক্রম বলেছেন, জুলাই যোদ্ধা যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত কাজ করছে সরকার। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে বাদ দেওয়া হবে। সঠিক মুক্তিযোদ্ধারাই কেবল সুবিধা পাবেন বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। তিনি বলেন, জুলাইয়ে আহত যারা কর্মক্ষম না থাক তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদের বাবা মা মারা গেছে তাদের শিক্ষা যেন বাধাগ্রস্ত না হয় সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কল্যাণ এবং পুনর্বাসনের জন্য কয়েকটা স্কিম আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আজকে আরও যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যাদের ছেলেমেয়েরা শহীদ পরিবারের ছেলেমেয়েরা লুক আফটার হয় না, তারা অনেকে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গিয়েছে, তাদেরকে আমরা আবার শিক্ষা ভাতা দিয়ে স্কুলে যাতে তারা পড়াশোনা করতে পারে সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও ছোট ছোট ব্যবসা যারা হাত পা চলে গিয়েছে, যথেষ্ট কর্মক্ষম নয়, তারা যাতে কিছু খেয়ে দেয় তাদের জীবন কিছুটা সুখময় হয় কিংবা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারে স্বাচ্ছন্দ্যের সাথে, সেজন্য তাদের জন্য ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা যায় কিনা এ ব্যাপারে তাদের সাথে আমরা বৈঠক করছি এবং তাদেরকেও পুনর্বাসনের জন্য আমরা উপযুক্ত পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের সরকার জুলাইতে যারা আহত শহীদ এই পরিবারগুলোর
কল্যাণের জন্য আমরা খুবই কনসার্ন এবং এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রাষ্ট্রের সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিতে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। সকালে চট্টগ্রামে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তৃণমূলের সকল সফল নারীদের অদম্য নারী পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নারী পুরুষ বিবেচনায় নয়, জনসংখ্যার একটি অংশকে বাদ দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতিও সম্ভব নয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, অদম্য নারী পুরস্কার কর্মসূচির পরিচালক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ে 49 জন নারীকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়। 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে। আজ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হবে এ বিচারিক কার্যক্রম। তাদের বিরুদ্ধে 23 জনকে হত্যাসহ 2টি অভিযোগ আনা হয়েছে। একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষের গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে 4র্থ দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে এ ট্রাইব্যুনালেই আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়াও রয়েছে আরও 3টি মামলার বিচার কাজ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়া একই ট্রাইব্যুনালে আরও একটি মামলার কার্যক্রম হবার কথা রয়েছে। এবার উত্তাল মার্চের খবর। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. 1971 মার্চ মানেই প্রতিরোধের ইতিহাস, যা ছিল বাঙালির জাতিসত্তার ইতিহাসেরই মোড় ঘোরানোর সময়। 71-এর 2রা মার্চে ঢাকার রাজপথে উঠে প্রতিবাদের ঝড়, উত্তোলিত হয় স্বাধীনতার লাল সবুজের পতাকা। ছাত্র জনতার বিক্ষোভ হরতালের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে বাঙালির স্বাধিকার আন্দোলনের রূপরেখা। উত্তাল সেই দিনের ঘটনা প্রবাহ নিয়ে কুমার বিশ্বজিৎ রায়ের রিপোর্ট। 2রা মার্চ 1971। এই দিনে বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা। পূর্ব বাংলার আকাশ বাতাসে তখন শুধু প্রতিবাদের ধ্বনি। রাজধানী পরিণত হয় এক বিক্ষুব্ধ জনপদে। এর সূত্রপাত 1 মার্চ। সেদিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেন। 1970 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা বাঙালির মনে ক্ষোভের আগুন জ্বেলে দেয়। স্পষ্ট হয়ে যায় সাংবিধানিক পথ রুদ্ধ। স্বাধীনতার আন্দোলন ছাড়া অধিকার আদায়ের আর কোনো বিকল্প নেই। বৃষ্টির পরে যেমন নতুন ফসলের চারা গজায়, ঠিক তেমন এদেশে রক্ত ঝরার পরেই এদেশের মানুষের রক্তে আগুন লাগে, তারা জেগে ওঠে। 1 মার্চ তৎকালীন পাকিস্তানি শাসক ইয়াহিয়া যখন জাতীয় সংসদ অধিবেশন স্থগিতের ঘোষণা করল, এই খবরটা আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। এবং আমরা এর আগে ঢাকায় ছিলাম, চলে গেলাম আমার নিজ এলাকা মুন্সিগঞ্জ। এই 1 মার্চের ঘোষণাটা পাওয়ার পরেই আমাদের বন্ধুবান্ধব যে যেখানে ছিল, 69-এর গণ আন্দোলনের সেই নায়কেরা এবং কর্মীরা, স্কুল কলেজের যে যেখানে ছাত্রছাত্রী, আমরা বেরিয়ে পড়লাম। স্বাভাবিকভাবেই সারা বাংলাদেশ যেন একটা উত্তাল জনসমুদ্রে পরিণত হয়ে গেল।
মানুষ চাচ্ছিল যে পাকিস্তানিদের এই যে জাতীয় সংসদ স্থগিত করা, তার মানে তারা এই দেশটাকে দখল করবে এবং আমাদের মেরে ফেলবে। সুতরাং এখন একমাত্র ওয়ান ওয়ে টু ফাইট এগেনস্ট পাকিস্তানি ফর লিবারেশন। ২রা মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র সমাজ বটতলায় সমবেত হয়। সেখানেই প্রথমবারের মতো বাংলার মাটিতে উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা, যার মাঝে ছিল বাংলাদেশের মানচিত্র। এই পতাকা ছিল স্বাধীনতার প্রত্যয়ের প্রতীক। দুপুরে সচিবালয় এলাকায়ও পাকিস্তানের পতাকা নামিয়ে একই পতাকা উত্তোলন করা হয়। প্রতিবাদে ২রা ও ৩রা মার্চ পালিত হয় হরতাল। রাজপথে নেমে আসে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ। আমরা তখন স্কুলের ছাত্র, আমরা তখন ব্যাপার হচ্ছে, আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলি, আমি মনে করছি যে পাক বাহিনী যেহেতু এদেশ আক্রমণ করবে, তখন আমাদের তো বাঁচার উপায় নেই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই। মা বোন ইত্যাদি যা আছে সবই তো মারা যাবে এবং অসহায় পড়বে একসময় পাকিস্তানিদের কাছে। সো যুদ্ধ করে মরে যাব, তবুও এই যুদ্ধের থেকে বের হব না, এই চিন্তা ভাবনা করি এই যুদ্ধের দিক চলে যাই। পাকিস্তান আমাদেরকে শোষণ করছে, ওদের শোষণ থেকে মুক্তি পাইতে হলে যুদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আমরা সেই দিকে এই মনোভাব নিয়েই আমরা রাস্তায় নিয়ে পড়ি। ওই রাতে পাকিস্তান রেডিওতে ঢাকায় কারফিউ জারির ঘোষণা আসে, কিন্তু কারফিউ মানেনি বিক্ষুব্ধ ছাত্র জনতা। শহরের বিভিন্ন এলাকায় মিছিল বের হয়, স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কারফিউ মানি না, সান্ধ্য আইন মানি না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কারফিউ ভেঙে মিছিল যখন গভর্নর হাউজের দিকে অগ্রসর হতে থাকে, তখন ডিআইটি মোড় ও মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে সামরিক বাহিনী গুলি চালায়। শহরের আরও কয়েকটি এলাকায় কারফিউ ভঙ্গকারীদের উপর চলে বেপরোয়া গুলিবর্ষণ। ৭১-এর এই দিনে লাল সবুজে হলুদ মানচিত্র খচিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পূর্ব বাংলার মানুষ স্পষ্টভাবে তাদের অধিকারের দাবি জানিয়েছিল। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। এক শতাব্দী আগে যে যন্ত্রটি মানুষের কল্পনাকে পর্দায় রূপ দিয়েছিল, আজ তা মানব সভ্যতার ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। সংবাদ, শিক্ষা, সংস্কৃতি আর বিনোদনের সেতু বন্ধন হয়ে টেলিভিশন বদলে দিয়েছে মানুষের ভাবনা, দেখার দৃষ্টিভঙ্গি ও যোগাযোগের ধারণ। বিশ্বজুড়ে যুদ্ধ থেকে শান্তি, দুর্যোগ থেকে উন্নয়ন, সব ক্ষেত্রেই তথ্য পৌঁছে দিতে টেলিভিশনের ভূমিকা অপরিসীম। চলতি বছর টেলিভিশন আবিষ্কারের ১০০ বছর পূর্তি হলো। এক শতাব্দীর গৌরবময় পথ চলায় প্রযুক্তির এই নতুন যুগে টেলিভিশনের পথ চলা, চ্যালেঞ্জ এবং টিকে থাকা নিয়ে খালিদ হাসানের প্রতিবেদন। বিশ্ব যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে টেলিভিশন এক যুগান্তকারী আবিষ্কার। মানব সভ্যতার বিবর্তনের সাথে সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে টেলিভিশন অনন্য উচ্চতায় উঠেছে। তথ্য আদান প্রদান, বিনোদন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে টেলিভিশন ১০০ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। টেলিভিশনের যাত্রা শুরু হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে। শুরুতে ছিল সাদা কালো পর্দা, সীমিত সম্প্রচার সময় এবং নির্দিষ্ট দর্শক গোষ্ঠী। ধীরে ধীরে রঙিন সম্প্রচার, স্যাটেলাইট প্রযুক্তি, কেবল নেটওয়ার্ক এবং সর্বশেষ ডিজিটাল ও হাই ডেফিনেশন প্রযুক্তি টেলিভিশনকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। বিশ্বে টেলিভিশন দর্শনের সূচনা ঘটে ১৯২৬ সালের ২৬ জানুয়ারি। সেদিন ব্রিটিশ আবিষ্কারক জন লুগি বেয়ার্ড লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে টেলিভিশনের প্রথম সর্বজনীন প্রদর্শনী করেন। এই প্রদর্শনীতে তিনি গতিশীল ছবি প্রেরণের যান্ত্রিক পদ্ধতি ব্যাখ্যা করেন এবং ইলেকট্রনিক সংকেতের মাধ্যমে ছবি ও শব্দ একসঙ্গে পাঠানোর ধারণা মানুষের সামনে তুলে ধরেন। কারিগরি দিক থেকে এটি ছিল একটি পরীক্ষামূলক উদ্যোগ, তবে বিশ্ব গণমাধ্যম ইতিহাসে এ দিনটিকেই টেলিভিশনের যাত্রার প্রতীকী সূচনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখান থেকেই ধীরে ধীরে মানুষের দেখা, জানা এবং বোঝার ধরন বদলাতে শুরু করে। শুরুর পর খুব দ্রুত টেলিভিশন প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যায়। ১৯৩০ সালে ইংল্যান্ডে টেলিভিশনে প্রথম নাটক সম্প্রচারিত হয়। এর অল্প সময়ের মধ্যেই ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় টেলিভিশনের। একসময় পরিবারগুলো নির্দিষ্ট সময়ে একসাথে বসে সংবাদ কিংবা
নাটক দেখত। টেলিভিশন তখন শুধু একটি যন্ত্র নয়, বরং পারিবারিক বন্ধনের একটি কেন্দ্রবিন্দু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশন হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম। বর্তমান যুগে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায় টেলিভিশন এখনও অন্যতম প্রভাবশালী গণমাধ্যম। সংবাদ প্রচার, সরাসরি সম্প্রচার, জাতীয় ও আন্তর্জাতিক সংকট মোকাবেলায় তথ্য সরবরাহ সব ক্ষেত্রেই টেলিভিশন একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত। প্রাকৃতিক দুর্যোগ, নির্বাচন, জাতীয় অনুষ্ঠান কিংবা বৈশ্বিক মহামারীর মতো সংকটকালে টেলিভিশন মানুষের কাছে দ্রুত ও যাচাইকৃত তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন, বিটিভি। 1964 সালের 25 ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় যাত্রা শুরু করে এই টেলিভিশন কেন্দ্র, যা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে রূপ নেয়। স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে জাতি গঠনে বিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদ, শিক্ষামূলক অনুষ্ঠান, নাটক, সঙ্গীত ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বিটিভি বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে অগ্রণী ভূমিকা রাখে। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ টেলিভিশনের রঙিন সম্প্রচার শুরু হয়। 24 সালের গণ-অভ্যুত্থানের বছরেই বাংলাদেশ টেলিভিশনের স্বতন্ত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে বিটিভি নিউজ। আজও বাংলাদেশ টেলিভিশন দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্য ও বিনোদনের অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে। ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে নতুন দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। নাটক, সিনেমা, টক শো, রিয়েলিটি শো, খেলাধুলা, বিনোদনের সব শাখায় টেলিভিশন দীর্ঘদিন ধরে মানুষের প্রধান সঙ্গী। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে টেলিভিশন এখনও সবচেয়ে সহজলভ্য ও জনপ্রিয় বিনোদন মাধ্যম। শহর থেকে গ্রাম, সবখানেই টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণেও টেলিভিশনের অবদান অনস্বীকার্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশনকে মোকাবেলা করতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। ইন্টারনেট, ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারে দর্শকের অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। আজকের দিনে দর্শক সময়ের চাহিদা মোতাবেক কন্টেন্ট দেখতে অভ্যস্ত। তারা নির্দিষ্ট সময়ের অপেক্ষায় থাকতে চায় না, ফলে টেলিভিশন চ্যানেলগুলোকে এখন কন্টেন্টের মান, উপস্থাপনা ও প্রযুক্তিগত উৎকর্ষে নতুনভাবে ভাবতে হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে টেলিভিশনের উপস্থিতি বাড়ানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। জীবন ও জীবিকার তাগিদে বন্দরনগরী চট্টগ্রামে বসবাস করছেন দেশের বিভিন্ন জনপদের মানুষ। ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষিতে বন্দরনগরীতে বেড়েই চলেছে জনসংখ্যা, যার চাপ পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। জনসংখ্যার আধিক্যের কারণে নগরীতে প্রতিনিয়ত বাড়ছে যানবাহন, আর অতিরিক্ত যানবাহনের চাপে নিত্যদিন যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। এ থেকে উত্তরণে নগরবাসীর দাবি আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হোক। আয়মন ইমার প্রতিবেদন। ঘড়ির কাঁটা তখন অফিস কিংবা স্কুল শুরুর ঠিক আগ মুহূর্তে, ঠিক তখনই বেজে ওঠে সেই চেনা সাইরেন। নেমে আসে রেলের ব্যারিয়ার, শুরু হয় বন্দরনগরী চট্টগ্রামের হাজারো মানুষের নিত্যদিনের অপেক্ষা। কোনো কোনো ক্রসিংয়ে এই অপেক্ষা 10 মিনিট, আবার কোনোটিতে তা আধ ঘন্টা ছাড়িয়ে যায়। চট্টগ্রাম মহানগরীর বুক চিরে যাওয়া রেললাইনগুলো এখন যানজটের প্রধান উৎস। জাকির হোসেন রোড, আমবাগান কিংবা অক্সিজেন মোড়, সবখানেই চিত্রটা একই। স্থানীয়দের মতে একটি গেট পড়লে তার প্রভাব পড়ে কয়েক কিলোমিটার রাস্তার ওপর। 20 মিনিট আগে গেটটা ফেলে রাখে, যে কারণে আমাদের দুর্ভোগ হয়। জরুরি অনেক কাজ থাকে, মানে যাতায়াতে অনেক সমস্যা। এখন আর কক্সবাজার লাইন হয়েছে, লাইন হওয়াতে বেশিরভাগই আপনার সিগন্যালগুলো পড়ে, আর সিগন্যালগুলো পড়লে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। তো অনেক সময় মানুষ সময় হাতে নিয়ে বেরোয়, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায়, কাজ হয় না। যে রেল ট্রেন আসার 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে অনেক সময় রেল ক্রসিং ফেলায় দেয়। এই কারণে আমাদের অনেক কষ্ট হয়, যানজট অনেক বেশি হয়ে যায়। প্রায় চিটাং শহরে মেন জামের ইয়াই হচ্ছে যে রেল বিটের কারণে। বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ এলাকায়, যেমন ইয়াতে আপনার পুলসির ওই দিকে 15-20 মিনিট আগে ওনারা রেল ক্রসিং ফেলায় দেয়, বিশাল দূরে জায়গায় রেল ক্রসিংয়ের জ্যাম। তো এটা আমাদের অনেক কষ্ট হয়, ভোগান্তি হয়।
পরিসংখ্যান বলছে চট্টগ্রামে রেল ক্রসিংয়ের কারণে দিনে গড়ে অন্তত 20 থেকে 25 বার যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা চাইছেন আন্ডারপাস বা ছোট পরিসরে ওভারপাস নির্মাণের, তবে চ্যালেঞ্জটাও কম নয়। মাটির নিচের পানির স্তর এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে আন্ডারপাস নির্মাণে জটিলতা থাকতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু পয়েন্ট শুধু যানবাহনের জন্য হালকা ওভারপাস হতে পারে কার্যকর বিকল্প। এই রেল ক্রসিং থেকে অক্সিজেন মোড় পর্যন্ত এর ভিতরে যদি একটা ফ্লাইওভার হতো, মানুষ হাঁটার জন্য ওই সাইডে গার্মেন্টস আছে, চলাফেরা করতে পারতো, তাহলে মনে করেন কি আমাদের ভালো হতো, যানজট এগুলো কমতো। এর কমপক্ষে মাসে 2 ট্রেন হয়। আন্ডারপাস তো কস্টলি, ওকে ওভারব্রিজ একটা সিদ্ধান্ত করা উচিত। এই রাস্তার উপর একটা ফ্লাইওভার ব্রিজ দরকার। আমবান এরিয়ার ভিতরে একটা ফ্লাইওভার ব্রিজ হলে আপনার সব কিছু ক্লিয়ার হবে। একটি আধুনিক মেগাসিটির জন্য রেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা মোটেও কাম্য নয়। চট্টগ্রাম বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এনে দ্রুত এই সমস্যার সমাধান চান নগরবাসী। রেলপথ এবং সড়ক পথের এই দ্বন্দ্ব নিরসনে প্রয়োজন দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। আন্ডারপাস হোক বা ওভারপাস, চট্টগ্রামের মানুষ চায় কেবল গতি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুনবেন এই দীর্ঘশ্বাস। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 31 জন নিহত ও 149 জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের দক্ষিণের দাহিয়ে জেলায় ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনির হত্যার জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালানোর পর আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে 53টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার সকালে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার মধ্যে এর নির্দেশ দেওয়া হয়। উত্তর ইসরায়েলের রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানোর মধ্যেই বাড়ি ঘর ছাড়ার এ সতর্কবার্তা দিল ইসরায়েল। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন যে ইসরায়েলের উপর হামলা দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দুর্বৃত্তদের থামাতে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। লেবাননের কর্তৃপক্ষ বারবার বলেছে যে তারা তাদের দেশকে এই অঞ্চলে সংঘাতের সূত্রপাতের সাথে জড়িত করতে চায় না, যা ইরানের পর মার্কিন ইসরায়েলি হামলার পর শুরু হয়েছে। ইরানকে ঘিরে সংঘাত এখন পূর্ণ মাত্রার সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় তেহরান সহ বিভিন্ন শহরে বেসামরিক হতাহতের দাবি করছে ইরান। একই সময় অভিযানে 3 মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ড। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নতুন হামলার সতর্কতা দিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এর মধ্যে আয়াতুল্লাহ আলী খমেনির মৃত্যুর পর ইরানে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। খমেনির ওপর হামলার আগে মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য সামনে এনেছে CNN। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। ইরানে একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের দাবি, ইরানের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব কমানোই এই অভিযানের লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। Combat operations continue at this time in full force, and they will continue until
all of our objectives are achieved. We have very strong objectives. অভিযানে এখন পর্যন্ত ৩ মার্কিন সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হওয়ার তথ্য দিয়েছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে ইরান বলছে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় শতাধিক প্রাণহানির দাবি করেছে দেশটি। সংঘাতের জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বেইত শেমেস শহরে হামলায় নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটিতে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে খামেনির উপর হামলার আগে কয়েক মাস ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাছাড়া ইরানের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কর্মকর্তাবৃন্দের উপরও নজর রাখছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। গত কয়েকদিন ধরে তারা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার সুযোগ খুঁজে পান। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে দেশটির দিকে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করেছে। মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনও খোলা আছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের 6 মাস পর আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে নেপালের জাতীয় নির্বাচন। আজ সোমবার দেশটির জাতীয় নির্বাচনের প্রচারণার শেষ দিন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নেতারা শেষ মুহূর্তের প্রচারণায় জোর দিচ্ছেন। আগামী বৃহস্পতিবার সংসদ নির্বাচনে দেশের জন্য নতুন সংসদ সদস্যরা নির্বাচিত হবেন। 2025 সালের সেপ্টেম্বরের গণ অভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তী সরকার হিমালয় ঘেরা 3 কোটি মানুষের এই প্রজাতন্ত্র পরিচালনা করছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, আগামী 5ই মার্চের নির্বাচনই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। 2 সপ্তাহের প্রচারণায় তরুণ প্রার্থীদের শক্ত অবস্থান দেখা গেছে। তারা দেশের দুর্বল অর্থনীতি এবং ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে 2 দশক ধরে রাজনীতিতে প্রভাব বিস্তার করা অভিজ্ঞ নেতারা বলছেন, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিজ্ঞতাই ভরসা। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব ফিরে এসেছে। আর শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটি বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,500.04, যা গতকালের চেয়ে শতকরা 0.96 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,949.85, যা গতকালের চেয়ে শতকরা 0.29 বেশি। আজ 197টি কোম্পানির 54,29,951টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 19,44,55,000 টাকারও বেশি। এর মধ্যে 140টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 44টির কমেছে এবং 13টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।
ইউএস ডলার 122 টাকা 30 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 71 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 87 টাকা 7 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 64 পয়সা, হংকং ডলার 15 টাকা 45 পয়সা, ইউরো 144 টাকা 49 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 94 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 23 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 17 পয়সা, ইউএই দিরহাম 32 টাকা 91 পয়সা, কুয়েত দিনার 395 টাকা 85 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 94 পয়সা, থাই বাত 3 টাকা 87 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 34 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 82 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। এর আগে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 195 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে শাই হোপ 33 বলে 32 এবং রোস্টন 25 বলে 5টি 4 ও 1 ছক্কায় 40 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসনের 50 বলে 97 রানে ঝড়ো ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সঞ্জু স্যামসন 12-4 এবং 4 ছক্কায় 97 রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 57 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 45 মিনিটে, জোয়ার সকাল 7টা 34 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বেলা 1টা 12 মিনিটে এবং জোয়ার সন্ধ্যে 7টা 41 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা 56 মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যে 5টা 59 মিনিটে।